কাল থেকে গোটা ভারত জুড়ে যে বিষয় নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে তা হলো নেপাল বর্ডার পেরিয়ে পাকিস্তানের 3 জঙ্গি নাকি বিহারে ঢুকে গেছেন। কিন্তু বিহারে ঢোকার পর তারা কোথায় গেছেন, কোন রাজ্যে ট্রানজিট করেছেন, কিংবা বিহারে কি বড়সড় নাশকতার ছক কষছেন, এ বিষয়ে একাধিক প্রশ্ন কিন্তু কালকে থেকে উঠতে শুরু করেছে। ইম্পর্টেন্ট বিষয় হলো বিহারে কিছু মাস পরেই কিন্তু নির্বাচন। সেই নির্বাচনের আগে নেপাল বর্ডার দিয়ে পাকিস্তানের এই ধরনের জঙ্গির অনুপ্রবেশ নিঃসন্দেহে ভারত, বিহার, বাংলা এবং বিহার সংলগ্ন যত রাজ্য আছে তাদের সুরক্ষার জন্য কিন্তু বড় সড় থ্রেট। সবকিছুই আজকে এই ভিডিওতে জানাবো। পারলে ভিডিওটি একটু শেয়ার করবেন, কারণ এই ভিডিওতে এমন কিছু তথ্য আপনাদেরকে বলবো যা ভারতকে সুরক্ষিত করার জন্য সকলের শোনা প্রয়োজন। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। চ্যানেলটি যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। কালকে বিহার জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কারণটা কি? কারণটা হলো নেপাল বর্ডার পেরিয়ে ভারতবর্ষ এবং স্পেশালি বিহারের একটি নির্দিষ্ট জায়গা দিয়ে 3 জন জঙ্গি ঢুকে গেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে 3 জঙ্গির সঙ্গে সরাসরি জৈশ ই মোহাম্মদের যোগ পুলিশ পেয়েছে এবং 3 জঙ্গির নাম হলো হাসনান আলী, তিনি রাওয়ালপিন্ডির বাসিন্দা। 2 নম্বর নাম হলো আদিল হোসেন, যিনি উমারকোট পাকিস্তানের বাসিন্দা, এবং মোহাম্মদ উসমান, যিনি পাকিস্তানের ভাওয়ালপুরের বাসিন্দা। এই ভাওয়ালপুর জায়গাটা কিন্তু অপারেশন সিন্দুরের সময় সব থেকে বেশি চর্চিত হয়েছিল এবং এই ভাওয়ালপুরেই কিন্তু একটি জঙ্গি ঘাঁটিকে ভারত সম্পূর্ণভাবে গুড়িয়ে দিয়েছে। এই রিপোর্ট বলছে যে এই 3 জঙ্গি মিড আগস্টে অর্থাৎ 15 দিন আগে ভারতবর্ষে ঢুকেছে বিহারকে কেন্দ্র করে, বা বিহারের বর্ডার ওই টপকে। দেখুন, নেপাল বর্ডারকে কেন জঙ্গিরা বেছে নেয়? এর সব থেকে বেশি সহজ উপায় হলো নেপালের সঙ্গে ভারতের একটি চুক্তি আছে। আমি সেই বিষয়ে বিস্তারিত আপনাদের বলবো, যেখানে ডকুমেন্টের এত জোরজার প্রেশার চেকিং এসব কিছু হয় না। ফলে আমি যদি ধরেই নিই তারা বৈধভাবে ঢোকেনি, অবৈধভাবে ঢুকেছে, তাহলে কিন্তু এই কাজটা আরো কঠিন হয়ে যায় যারা বর্ডার সিকিউরিটি গার্ড আছে তাদের জন্য। পাশাপাশি এখানে বলা হচ্ছে বিহারের যে আরারিয়া ডিস্ট্রিক্ট আছে সেখান থেকে এরা নেপালের কাঠমান্ডু অঞ্চল থেকে মানে ভারতবর্ষে ঢুকেছে। কালকে পুলিশের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এবং স্কেচ প্রকাশ করা হয়েছে। আপনারা স্কেচটাকে ভালো করে দেখুন এবং বোঝার চেষ্টা করুন। যদি কোনোভাবে এদের কোনো সন্ধান বা কেউ দেখেন, অবিলম্বে সংশ্লিষ্ট দপ্তরকে আপনারা জানাবেন। এবং বিহার পুলিশ অলরেডি 50,000 টাকার একটি ইনাম, একটি উপহার স্বরূপ একটি ঘোষণা করেছে, যে যদি কোনোভাবে কেউ সন্ধান দিতে পারে তাহলে বিহারের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে তাকে কিন্তু পুরস্কৃত করা হবে। এই মুহূর্তে এসএসবি, এসটিএফ, বিহার পুলিশ নাকা চেকিং শুরু করেছে এবং এই জঙ্গিরা এক্স্যাক্টলি ঠিক কি কারণে ভারতবর্ষে ঢুকেছে সে বিষয়ে বিভিন্ন তদন্ত কিন্তু শুরু করেছে। 1950 সালে বিহার মানে ভারত এবং নেপালের একটি ট্রিটি ছিল। এই ট্রিটিটাকে বলা হয় পিস অ্যান্ড ফ্রেন্ডশিপ ট্রিটি। এই ট্রিটির অধীনে, অর্থাৎ এই চুক্তির অধীনে, দুই দেশের বাসিন্দারাই ফ্রি মুভমেন্ট করতে পারে এক দেশ থেকে ও দেশে। বিহারের এমন কিছু অঞ্চল এখনো আছে যারা দিনের বেলা নেপালে যায়, আবার নেপাল থেকে কাজ মিটলে বিহারে চলে আসে এবং বিহারের ম্যাক্সিমাম যে বর্ডার এরিয়া তা কিন্তু তারা নেপালের সঙ্গে শেয়ার করে। ফলে আপনারা বুঝতেই পারছেন, যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে না, যখন চেক পয়েন্টগুলো একটু শিথিলতার সঙ্গে কাজ করবে, তখন এই ধরনের উপদ্রব বাড়তে পারে। কিন্তু পাকিস্তানের জঙ্গি ভারতে ঢুকে পড়া এ আমাদের কাছে নতুন কিছু না হলেও যে সময় তারা ঢুকলো সেই সময়টা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই মুহূর্তে বিহারে কিন্তু পদযাত্রা করছেন রাহুল গান্ধীও। ফলে রাহুল গান্ধীর একাধিক মিটিং ক্যান্সেল করা হয়েছে, পাবলিক গ্যাদারিং ক্যান্সেল করা হয়েছে। সব মিলিয়ে বিহারের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে সকলকে সুরক্ষিত থাকতে হবে এবং অফিসিয়ালি হাই অ্যালার্টও জারি করা হয়েছে। এবার ইন্টেলিজেন্স রিপোর্ট কি বলছে, কি কেন এই জঙ্গিরা ভারতে ঢুকেছেন। দেখুন, থ্রেট কোন কোন অঞ্চলে এটুকু বোঝার চেষ্টা করুন। 1 নম্বর হলো পলিটিক্যাল র্যালিস গুলোতে, পাবলিক গ্যাদারিং গুলোতে তাদেরকে কিন্তু একটা মানে নজরদারির আওতায় নিয়ে আসা হয়েছে। 2 নম্বর যে পয়েন্ট, যেটা বাংলার জন্য গুরুত্বপূর্ণ,
যে ইন্টেলিজেন্স দপ্তরের লোকেরা মনে করছেন এরা ট্রানজিট করিডর হিসেবে ভারতকে ব্যবহার করছেন এবং বিহারকে ব্যবহার করছেন। মানে বিহারে তারা ঢুকেছে হয়তো, কিন্তু বিহারের পার্শ্ববর্তী রাজ্যে ছড়িয়ে পড়ার প্রবণতা কিন্তু এরা দেখাতে পারেন। সেক্ষেত্রে উত্তরপ্রদেশ হতে পারে, সেক্ষেত্রে বাংলা হতে পারে, বাংলা পেরিয়ে আসাম হতে পারে, ত্রিপুরা হতে পারে। তারা ট্রানজিট করিডর হিসাবে বিহারকে ব্যবহার করতে পারে, এই ধরনের কথাবার্তা ইন্টেলিজেন্স দপ্তরের লোকরা মনে করছেন। পাশাপাশি এই মুহূর্তে বিহারে এবং বাংলা এবং ভারতের বিস্তীর্ণ অঞ্চলে এদের যে স্লিপার সেল আছে সেগুলোকে অ্যাক্টিভেট করার একটা চেষ্টা এই জঙ্গিরা করতে পারে, সেরকমই কিন্তু আমাদের ইন্টেলিজেন্স দপ্তরের ব্যক্তিরা মনে করছেন। কেন এই স্লিপার সেলের প্রসঙ্গ এলো? দেখুন, আপনাকে এই পুরো ঘটনার সঙ্গে যদি আসল ঘটনা লিঙ্ক আপ করতে চান তাহলে আপনাকে 14ই ফেব্রুয়ারি 2025-এ ফিরে যেতে হবে। একইভাবে নেপাল বর্ডার পেরিয়ে আইএসআই যে লোক ঢোকানোর চেষ্টা করছে দিনের পর দিন, সেদিনও কিন্তু একটি রিপোর্ট আমাদের সামনে প্রকাশ পেয়েছিল। দিল্লি পুলিশ কিছুটা হঠাৎ করেই এক ব্যক্তিকে গ্রেফতার করেন। সেই ব্যক্তির নাম ছিল আনসারুল মিয়া আনসারি। আনসারুল মিয়া আনসারিকে গ্রেফতার করা হয় দিল্লি পুলিশের 14ই ফেব্রুয়ারির একটি অভিযানে। ইস্ট দিল্লির একটি জায়গা বিশ্বাসনগর, ঠিক সেখানে এই ব্যক্তি একটি প্যাকেটকে সাপ্লাই করতে গেছিলেন এবং তাকে ট্রেস করে গ্রেফতার করা হয়। যখন তাকে ট্রেস করা হয় তার কাছে ল্যাপটপ পাওয়া যায়, প্রিন্টার পাওয়া যায় এবং কিছু ডকুমেন্ট পাওয়া যায় যেগুলোর উপরে সিক্রেট এবং কনফিডেন্সিয়াল এই দুটো শব্দ লেখা ছিল। আরো উল্লেখযোগ্য বিষয় হলো এই ল্যাপটপ এবং প্রিন্টারের বাইরেও তার কাছে ভারতের মিলিটারি ডিপ্লয়মেন্ট প্যাটার্ন এবং একটি ব্রোশিওর পাওয়া যায় যেখানে লেখা ছিল ফাইটিং ইন বিল্ড আপ 1982। অর্থাৎ সেই ব্যক্তি সরাসরি আইএসআই দ্বারা আমাদের দেশে ঢুকিয়ে দেওয়া এক ব্যক্তি, তার কিন্তু প্রমাণ সেদিন পাওয়া গেছিল এবং এরা কিন্তু নেপাল বর্ডারটাকে ব্যবহার করে। এই যে আনসারি যার কথা আমি বলছি, তিনি নাকি পরবর্তীকালে জানা যায় যে আইএসআই লং টার্ম অ্যাসেট 2008 থেকে ভারতে আছেন। তিনি নাকি এক ব্যক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন যার নাম ইয়াসির। এই ইয়াসির হলো পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর হ্যান্ডেলার। এই ইয়াসির এবং আনসারির একাধিক ফোন কল, ফোন রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, হোয়াটসঅ্যাপ কল কিন্তু সেদিন পাওয়া যায় এবং একাধিক কল রেকর্ডিং এও প্রমাণ পাওয়া যায় যে সমস্ত কল রেকর্ডিংটাই সাউথ এশিয়া এবং পাকিস্তানের কোনো ব্যক্তির সঙ্গে কিন্তু হচ্ছে। অর্থাৎ সেদিন ভারতের ইন্টেলিজেন্স অফিসাররা এটুকু সিকিউর হয়ে গেছিলেন যে এটি একটি স্পাই চেন, এদেরকে ভারতে কোনো না কোনো অপারেশনে পাঠানো হচ্ছে এবং এর পিছনে পাকিস্তানের আইএসআই নেটওয়ার্ক এবং পাকিস্তানের জৈশ-ই মোহাম্মদের মতো জঙ্গি গোষ্ঠী সরাসরি ইনভলভ। আর এরপরেই বিহারের এই ধরনের ঘটনা, সেই কেন্দ্রবিন্দুতে নেপাল বর্ডার, একটা অদ্ভুত গুরুত্বপূর্ণ টাইম যেখানে বিহারের নির্বাচন, কিছুদিন পর ভারতের প্রধানমন্ত্রী হয়তো বিহারে যাবেন র্যালি করতে। ফলে সব মিলিয়ে ভারতের সুরক্ষা কিন্তু অন্যতম বিপজ্জনক একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, তা কিন্তু কালকের রিপোর্টে পরিষ্কার বোঝা গেছে। পাশাপাশি সেই আনসারির থেকে যে সকল ডকুমেন্টস পাওয়া গেছিল সেখানে কিন্তু ভারতবর্ষের মিলিটারি স্ট্র্যাটেজিক কিছু ডাটাও পাওয়া গেছে, যেটা কিন্তু অত্যন্ত অ্যালার্মিং ছিল। অন্তত ইন্টেলিজেন্স দপ্তরের অফিসাররা ঠিক সেটাই আমাদের কিন্তু সেদিন বলেছিলেন। অর্থাৎ ফেব্রুয়ারি থেকে আজকে আগস্ট, 8 মাস ধরে এই স্পাই চেন চলেছে, যার কালকে আরো এক সংযোজন আমাদের সামনে উঠে এসছে। এবার সব থেকে বড় প্রশ্ন হলো, যদি এরা সত্যি বিহারকে ট্রানজিট করিডর হিসাবে ব্যবহার করে তাহলে বাংলাও কি সুরক্ষিত? কারণ বিহারের একদম পার্শ্ববর্তী রাজ্যের নামই হলো বাংলা। ফলে বিহার থেকে বাংলায় আসতে মেরে কেটে 3-4 ঘন্টা লাগবে, এর বেশি আর কিছু নয়। ফলে বাংলার কাছেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়, যখন দেশের বা দেশ বিরোধী এই ধরনের শক্তিগুলো আমাদের দেশকে অশান্ত করার চেষ্টা করছে, আমাদের রাজ্যকে অশান্ত করার চেষ্টা করছে এবং সব মিলিয়ে ভারতের শান্তি ও শৃঙ্খলাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। কিছুদিন আগে এই বিহারি বিতর্কের কেন্দ্রবিন্দুতে পৌঁছেছিল। আপনারা জানেন নির্বাচন কমিশন এসআইআর করেছিলেন। 65 লক্ষ ভোটারকে বাদ দেওয়া নিয়ে রাজনীতি চরম জায়গায় পৌঁছেছে। নতুন করে যে অ্যাপিল করা হয়েছে, জানা যাচ্ছে 2 লক্ষ মানুষ হয়তো রিঅ্যাপিল করেছেন। অর্থাৎ বাকি 60 লক্ষের কাছাকাছি মানুষ নতুন করে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদনই করেনি, জানিয়ে ইতিমধ্যে রাজনৈতিক তরজা কিন্তু তুঙ্গে। আর এই সকল প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাহুল গান্ধী বিহারের এই পার্টিকুলার বর্ডার এরিয়া অঞ্চলে একটি অভিযান করছেন, যার নামই হলো ভোটার বাঁচাও অভিযান। সব মিলিয়ে
বিহার, বাংলা এবং বিহারকে কেন্দ্র করে আরো এক দুটো রাজ্য রীতিমতো হাই অ্যালার্টের আওতায়, ভারতের সুরক্ষাও কিন্তু হাই অ্যালার্টের আওতায়। ফলে আপনারা কোনোভাবে যদি এই ধরনের সন্দেহভাজন ব্যক্তিকে দেখেন, লোকাল অথরিটি, পুলিশকে ইমিডিয়েটলি জানান। কারণ ইন্টেলিজেন্স দপ্তরের লোকেরা মনে করছেন এদেরকে লোকাল সাপোর্ট কেউ না কেউ তো দিচ্ছেন, লোকাল সাপোর্ট ছাড়া তো এদের মুভ করাই সম্ভব হবে না। ফলে সব মিলিয়ে সতর্কতা অবলম্বন প্রয়োজন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।